ফ্রেন্ডস কম্পিউটার টেন্সের পক্ষ থেকে আমি আসাদুজ্জামান রাসেল। নিশ্চয়ই আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইন ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে গ্রাফিক্স ডিজাইনের দ্বিতীয় ক্লাস। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইনস্টল করতে হয় এবং কিভাবে ক্র্যাক করতে হয়। তো আজকে আমি আলোচনা করব অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু পরিচিতি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর যখন ওপেন করা হবে, ওপেন করার পর উপরে কিছু নাম দেখতে পাবেন। এখানে ফাইল থেকে হেল্প পর্যন্ত কিছু নাম দেখা যাচ্ছে। এগুলোকে বলা হয় মূলত মেনু বার। এবং সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এখানে দেখুন দুইটি আইকন দেওয়া আছে, অর্থাৎ প্রতীক। তো এই আইকনগুলো লক্ষ্য রাখলেই দেখা যাবে এখানে এআই দুইটা ওয়ার্ড লেখা আছে। এটার অর্থ হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটরের সংক্ষেপে এটিকে এআই বলা হয়ে থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি স্টেপ বাই স্টেপ একেবারে প্রথম পর্যায় থেকে আমি দেখাবো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করতে হয়। তো প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে নিউ। নিউ এ ক্লিক করলেই মূলত নতুন একটি পেজ তৈরি হবে। তারপর হচ্ছে যে নিউ ফ্রম টেমপ্লেট, অর্থাৎ আগে থেকে যদি টেমপ্লেট তৈরি করা থাকে সেই টেমপ্লেট দিয়ে ব্যবহার করতে পারবেন। তারপরে যেটি আছে সেটি হচ্ছে ওপেন, অর্থাৎ কোনো যদি আপনার ফাইল তৈরি করা থাকে সেই ফাইলটিকেও ওপেন করে আপনি কাজ করতে পারবেন। এবং আহ, এখানে আছে ওপেন রিসেন্ট ফাইল, অর্থাৎ আপনি যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ করবেন তখন যদি আপনি কোনো কাজ করে থাকেন তাহলে সাম্প্রতিক যে কাজগুলো করবেন পর্যায়ক্রমে এখানে শো করবে, অর্থাৎ দেখা যাবে। তো আমি এখন দেখাবো এইখানে নিউ এর অপশনের কাজ। তো এখানে ক্লিক করলে এইরকম একটি ডায়লগ বক্স দেখতে পাবেন। তো এটি মূলত যাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 18 ভার্সন তারা এই অপশনগুলো দেখতে পাবেন। এটি 2018-তে নতুন একটি লেটেস্ট অপশন যোগ করেছে। যাদের আগের ভার্সন তারা কিন্তু দেখতে পাবেন না। তাই বলে আপনারা চিন্তা করবেন না যে মূলত কাজ করা যাবে কিনা। তো সব ভার্সনেই কাজ করা যায়। এই ভার্সনে একটি সুবিধা হচ্ছে যে আপনাকে আগে থেকে কিছু সেটিং এখানে দেওয়া আছে। যেমন প্রথম দেখেন রিসেন্ট, আমি পূর্বেই বলেছি যে সাম্প্রতিক যে অ্যাডোবি ইলাস্ট্রেটর গুলো কাজ করা হয় এখানে সবগুলো থাকবে। তারপর হচ্ছে সেভ, আপনি যদি কোনো প্রজেক্ট বা ডিজাইন সেভ করে থাকেন তাহলে এখানে দেখতে পাবেন। তাছাড়া এখানে বিভিন্ন প্রিন্ট ডিজাইনের সেটিং গুলো দেওয়া আছে। যেমন মোবাইলের ক্ষেত্রে এখানে ক্লিক করলে মোবাইলের যে মাপগুলো হয় বা টেমপ্লেট গুলো হয় এখানে পিক্সেল আকারে দেওয়া আছে। আপনার পছন্দ অনুযায়ী আপনি সেই পেজের মাপটি সিলেক্ট করতে পারবেন। তো আমি একেবারে যেহেতু নতুন প্রথম থেকে দেখাবো সেহেতু আমি এখানে প্রথমেই আপনাকে সাজেস্ট করব প্রিন্ট সিলেক্ট করা। তো প্রিন্টের এখানে দেখেন অনেকগুলো পেজ আছে। যে কোনো একটি যখন পেজে ক্লিক করবেন আপনার ডান সাইডে এখানে কিছু অপশন পরিবর্তন হবেন। আহ, এখানে দেখুন আমি অন্য একটি পেজে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে ওয়াইড আর হাইট অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এক এক পেজ এক এক রকম মাপে দেওয়া আছে। এখন আমি এটা আলোচনা করব। এখানে দেখুন যে এখানে আমি A4টা সিলেক্ট করেছি। A4 সিলেক্ট করার কারণে এখানে A4 এর একটি হাইট এবং ওয়াইড, অর্থাৎ ওয়াইড হচ্ছে চওড়া, অর্থাৎ একটা পেজের চওড়া কতখানি, আর হাইট হচ্ছে উচ্চতা কতখানি এখানে শো করবে। এবং তার পাশে যে অংশগুলো আছে সেটা হচ্ছে পয়েন্ট, অর্থাৎ এখানে যখন ক্লিক করবেন তখন দেখেন পাতার কয়েকটি আহ, মাপ দেওয়া আছে। আপনি পয়েন্ট আকারে মাপটি নিতে চান না পিকাস আকারে নিতে চান, ইঞ্চি নিতে চান, মিলিমিটার, সেন্টিমিটার না পিক্সেল, যেইটা প্রয়োজন হবে আপনি সেই ধরনের পেজটা সিলেক্ট করবেন। তো আমরা প্রাথমিক অবস্থায় আহ, আপনাকে দেখাবো কিভাবে ইঞ্চি এবং সেন্টিমিটার বা পিক্সেলে নিতে হয়। তো আমি এখানে মূলত ইঞ্চি ব্যবহার করছি প্রথমে। এখানে ইঞ্চি ক্লিক করলে এখানে দেখুন ওয়াইড একটি মাপ চলে এসছে যে 8.268 ইঞ্চি,
আর হাইট হচ্ছে 11.693 ইঞ্চি। আর এইটা হচ্ছে যে এখানে হচ্ছে অর্গানাইজেশন একটা অপশন আছে, এটা হচ্ছে পোর্ট্রেট আর একটি হচ্ছে ল্যান্ডস্কেপ। তো এইটার দুইটার পার্থক্য কি, আমি যদি ক্রিয়েটে ক্লিক করি তাহলে আমি আপনাকে বুঝাইতে পারবো। এই যে দেখুন, আমি যখন পোর্ট্রেটে ক্লিক করলাম তখন দেখুন যে পেজটির হাইটটা বেশি হয়েছে আর ওয়াইডটা কম হয়েছে। আমি যদি আবারও নিউয়ে গিয়ে এই একই মাপের নিয়ে এখানে যদি ল্যান্ডস্কেপ করি, ল্যান্ডস্কেপ করার পর যদি ক্রিয়েটে ক্লিক করা হয় তাহলে দেখুন পেজটি পার্থক্যটা বুঝতে পারছেন। অর্থাৎ ল্যান্ডস্কেপ করলে আপনার হাইট কম হবে আর ওয়াইডটা বেশি হবে, আর পোর্ট্রেটে কি হবে সেটা হচ্ছে হাইটটা বেশি হবে আর ওয়াইডটা কম হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ কি। আমি আবারও দেখাই, সেটা হচ্ছে এইটা যেটা পেজটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে হাইট যেটা বেশি সেটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। আর তারপরে এইটা দেখেন যে এটা হচ্ছে, সরি সরি ভুলে গেছে, সেটা হচ্ছে যে এই যে পেজটি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পোর্ট্রেট। পোর্ট্রেটের উপর থেকে নিচ অর্থাৎ হাইটটা বেশি হবে, এবং এখানে দেখুন যে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, অর্থাৎ ল্যান্ডস্কেপে হচ্ছে যে ওয়াইডটা বেশি হবে, হাইটটা কম হবে। এ হচ্ছে পার্থক্য। আপনার যখন যেরকম প্রয়োজন সেই রকম আপনার পেজের মাপটিকে আপনি ল্যান্ডস্কেপ অথবা পোর্ট্রেট করতে পারবেন। আবার আমরা নিউ এ ক্লিক করি। নিউ এ ক্লিক করার পর এখানে দেখুন আর্টবোর্ড লেখা আছে। আর্টবোর্ড বলতে আমি বুঝাই, সেটা হচ্ছে যে আমি আর্টবোর্ড 1 রাখলাম। 1 রাখার পর ক্রিয়েটে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে একটি সাদা পেজ দেখা যাচ্ছে। তো এটাকে মূলত আম, কয়েকটি নামে বলা হয়ে থাকে, যেমন এই যে সাদা পেজটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় আর্টবোর্ড অথবা ওয়ার্কিং স্পেস। অর্থাৎ এখানে ওয়ার্কিং এরিয়া বা ওয়ার্কিং স্পেস, এখানে আপনাকে যাবতীয় কাজ করতে হবে। তো এইটা আমি যখন ওয়ানে রেখে যখন ক্রিয়েট করলাম তখন দেখুন আর্টবোর্ডটি একটি তৈরি হয়েছে। কিন্তু আবারও আমি যদি নিউ-এ গিয়ে এই আর্টবোর্ডটি আমি 2 অথবা 3 নিয়ে আসি, নিয়ে আসার পর ক্রিয়েট করি, তাহলে দেখুন একই সাইজের 3টি আর্টবোর্ড অর্থাৎ ওয়ার্কিং এরিয়া তৈরি হয়ে গেছে। তো আহ, এইটা করলে সুবিধা হয় কি, যে আপনি একটি পেজে কোনো ডিজাইন করছেন এবং অরিজিনাল ফাইলটি বা ভালো যে ফাইলটি আছে সেটি আপনি একসাথে রাখলেন, অর্থাৎ বিবি অনেকগুলো একসাথে কাজ করতে পারবেন। তো এ হচ্ছে আর্টবোর্ডের কাজ। এবার এখানে দেখুন, এখানে আমরা যে আর্টবোর্ড তৈরি করলাম এই আর্টবোর্ডটিকে আরো কয়েকভাবে নিতে পারবেন। তো নেওয়ার জন্য এখানে দেখবেন মোর সেটিং নামে অপশন আছে। আপনি যদি আগের ভার্সন ব্যবহার করেন তাহলে সরাসরি হয়তো বাইরে দেখতে পাবেন। তো মোর সেটিং এ যখন ক্লিক করবেন এইরকম একটি আবারও একটি ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্স থেকে আহ, দেখুন যে এখানে কয়েকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে আর্টবোর্ড আমরা যেটি পূর্বেই আলোচনা করেছি। তারপরে এখানে দেখুন কয়েকটি অপশন রয়েছে, এই অপশনগুলোর কাজ কি বা কিভাবে করে আমরা দেখাবো। তো এই জন্য প্রথমে দেখুন যে এখানে আমি যখন ক্লিক করলাম তখন এখানে দেখুন কলম আকারে দুইটি হলো, অর্থাৎ আপনি যদি কোনো আর্টবোর্ড কে কলম আকারে রাখতে চান, অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত সাজাতে চান, সেই ক্ষেত্রে আপনার এইরকম ব্যবহার আমি এখানে আপাতত 4 টাইপ করলাম। করার পর ক্রিয়েট ডকুমেন্ট, ক্রিয়েট ডকুমেন্টে যখন ক্লিক করা হবে তাহলে দেখুন এইটা কলম আকারে আপনার আর্টবোর্ডটি চলে এসেছে। আবারও আমি পার্থক্যটা বুঝাই, সেটা হচ্ছে আমি আবারও মোর সেটিং এ গেলাম। মোর সেটিং এ গিয়ে এই পরেরটি যে অংশটা আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আর্টবোর্ড আবারও 4 দিলাম। 4 দেওয়ার পর ক্রিয়েটে যখন ক্লিক করব তখন দেখুন যে আর্টবোর্ডটি উপর নিচ থেকে
পর্যায়ক্রমে চলে এসেছে। তো এভাবেও আপনি আর্টবোর্ডগুলোকে সাজাতে পারেন। আবারও আমি দেখানোর চেষ্টা করি অন্য একটা ভাবে। এখানে দেখুন, এখানে আছে অ্যারেঞ্জড বাই রো, অর্থাৎ রো আকারে, অর্থাৎ একটা পর আরেকটা রো আকারে আপনার আর্টবোর্ডটা তৈরি হবে। ক্রিয়েট করলাম, দেখবেন এই যে পাশাপাশি তৈরি হচ্ছে। তো এইভাবে আপনি বিভিন্ন পদ্ধতিতে বা বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার আর্টবোর্ডটা নিতে পারেন। এখানে যদি ক্লিক করি তাহলে আর্টবোর্ডগুলো ওপর থেকে নিচ পর্যন্ত আসবে। আর এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ, আপনার ডান থেকে বামে বা বাম থেকে ডানে নিবেন সেই জন্য। তো মূলত আমরা প্রথমেই যেই অপশনটা ছিল সেইটাই ব্যবহার করি, এটা। তারপর হচ্ছে স্পেসিং। স্পেসিং হচ্ছে যে আপনার এক আর্টবোর্ড থেকে দ্বিতীয় আর্টবোর্ডের যে দূরত্বটা, সেই দূরত্বটি কত ফাঁকা রাখবেন সেই ক্ষেত্রে আপনার ব্যবহার করা হয়। যেমন এখানে দেখুন আমি 2 ইঞ্চি দিলাম, আর কলম নিলাম 2টি, আর আর্টবোর্ড 3টি। এখন যদি ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করা হয় তাহলে দেখুন একটি আর্টবোর্ড থেকে দ্বিতীয় আর্টবোর্ডের যে দূরত্বটা, সেটা আমি যেহেতু 2 ইঞ্চি দিয়েছি সেহেতু সেই অনুযায়ী এক আর্টবোর্ড থেকে আর এক আর্টবোর্ড ফাঁকা হয়ে গেছে। আবারও যাই, মোর সেটিংয়ে গেলাম। তারপরে দেখুন এখানে ওয়াইড আর হাইট আমরা পূর্বেও দেখেছি যে বাইরে থেকেও ওয়াইড আর হাইট পেজটি দেখা যাচ্ছে, সেখান থেকেও ব্যবহার করতে পারবেন। তারপরে আহ, ইউটিস এটাও একই, ইঞ্চি নিবেন কি সেন্টিমিটার বা মিলিমিটার বা পিক্সেল, সেই ক্ষেত্রেও পেজটি সিলেক্ট করতে পারবেন। এবং এটা হচ্ছে ব্লিড অপশন। তো ব্লিড অপশনটা হচ্ছে যে মূলত যখন কোনো ডিজাইন করার পর কাটানোর প্রয়োজন হয়, তো সেই অংশটা কাটার ক্ষেত্রে অতিরিক্ত যে অংশটা ছাড়বেন সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমি আজকে ব্লিড নিয়ে আলোচনা করছি না, পরবর্তীতে কোনো এক সময় ব্লিড অপশনটি বুঝিয়ে দিব। তারপরে যে অংশটি আছে, অ্যাডভান্সে ক্লিক করলে এখানে কালার মুড অপশন আছে। আপনি এখান থেকেও কালার মুড দেখতে পাবেন, অথবা এই যে প্রথম যে ডায়লগ বক্সটা এসেছিল এখান থেকেও অ্যাডভান্স অপশন দেখা যাবে। তো এখানে দেখুন কালার মুড 2টি অপশন আছে, একটি হচ্ছে RGB আর একটি হচ্ছে CMYK। অর্থাৎ RGB বলতে বোঝানো হয়েছে 3টি কালারের সংমিশ্রণ, অর্থাৎ রেড, গ্রিন, ব্লু। এবং CMYK কালার হচ্ছে সাইন, ম্যাজেন্টা, ইয়েলো, কি। আমি আরো সুবিধার্থে আপনাদের আহ, দেখাই। আমি গুগলে গিয়ে এখানে টাইপ টাইপ করলাম RGB অ্যান্ড CMYK। এখানে যখন সার্চ দিলাম দেখুন অসংখ্য ওয়েবসাইট দেখা যাচ্ছে। এখান থেকে যেকোনো আমি একটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এই ওয়েবসাইটে RGB এবং CMYK সম্পর্কে একটু ধারণা দেওয়া আছে। আশা করি এইটি দেখলে আপনি বুঝতে পারবেন যে CMY এবং RGB কি জিনিস। তাহলে দেখুন এখানে আমি যেটা প্রথমে বললাম যে RGB, অর্থাৎ RGB বলতে আর বলতে বোঝাচ্ছে রেড, জি বলতে বোঝাচ্ছে গ্রিন, এবং বি দিয়ে বোঝাচ্ছে ব্লু। তাহলে 3টি কালারের সমন্বয়ে এই যে পেজটি করা হয় সেটা হচ্ছে RGB তে করা হয়। এটি মূলত প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমন দেখুন এখানে লেখা আছে যে RGB কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আপনি দেখতে পাচ্ছেন যে ওয়েব এবং অ্যাপস ডিজাইন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, আইকন, বাটনস, গ্রাফিক্স, ব্র্যান্ডিং, অনলাইন লোগোজ, অনলাইন অ্যাড, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, ভার্চুয়াল ভিডিও, তারপর হচ্ছে ডিজিটাল গ্রাফিক্স, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আছে জেপিজি, পিএসডি, আমি এগুলো পরে নিয়ে আলোচনা করব। তারপরে দেখুন যে এখানে CMYK আমরা যেটা বললাম, সি দিয়ে বোঝাচ্ছে শাইন, এম দিয়ে ম্যাজেন্টা, ওয়াই দিয়ে ইয়েলো, এবং কে দিয়ে বোঝায় ব্ল্যাক। হ্যাঁ, এটাকে ব্ল্যাক বলা হয়ে থাকে, অর্থাৎ কে দিয়ে ব্ল্যাক বলা হয়ে থাকে, অর্থাৎ কিও বলা হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে। তাহলে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে CMYK এবং RGB কি কালারের সংমিশ্রণ। তো আশা করি বুঝতে পেরেছেন।
তার পরবর্তী যে অপশনগুলো রয়েছে সেটা হচ্ছে যে রেজুলেশন, অর্থাৎ আপনি যে পেজটি নিবেন সেই পেজটির রেজুলেশন কত হবে, অর্থাৎ 300 পিপিআই বা পিপিআই, মিডিয়াম, তারপর হচ্ছে 72। তো মূলত যখন কোনো পোস্টার বা এগুলো ডিজাইন করার প্রয়োজন হয় তখন মূলত 72 নিতে হয়। আর ভালো রেজুলেশনের জন্য অবশ্যই হাই করতে হয়। তো আপনি যখন যেরকম প্রয়োজন সেরকম ব্যবহার করবেন। তারপরে নিচে যে অপশন আছে সেটা হচ্ছে পিক্সেল আর ওভারপ্রিন্ট। আপাতত এগুলো দরকার নাই, ডিফল্ট ভাবে যা আছে সেটাই থাক। তো এখন আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করলেই দেখুন সব অপশনগুলো চলে এসেছে। তো আমার এই ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে, তবুও আপনি বিস্তারিত জানার জন্য আমার সাথে থাকুন। যখন একটি অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন আর্টবোর্ড নেওয়া হয় তখন এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে বিভিন্ন অপশন এবং টুলস রয়েছে। আমি এখন আপনাদের এই টুলস এবং অপশনের সম্পর্কে কিছু তথ্য জানাবো। যখন আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করবেন তখন অনেক সময় হয়তো এই টুলসগুলো নাও থাকতে পারে, বা কোনো কারণে আপনার হাতের ব্যালেন্স ঠিক না হওয়ার কারণে হয়তো এই টুলবারগুলো মুছে যেতে পারে। তো আমি আজকে দেখাবো কিভাবে টুলবারগুলো হারাইতে হয় আবার কিভাবে নিয়ে আসতে হয়। তো যে কোনো টুলবারটি নিয়ে আসার জন্য আপনাকে বা হাইড করার জন্য আপনাকে উইন্ডোজে ক্লিক করতে হবে। উইন্ডোজে ক্লিক করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টুলবারগুলো থাকতে হবে একটি হচ্ছে কন্ট্রোল টুলবার। কন্ট্রোল কোনগুলা, সেটা হচ্ছে যে লক্ষ্য রাখুন, সেটা হচ্ছে ফাইলের নিচে একটা মেনু ছিল, অর্থাৎ কন্ট্রোল ছিল, সেটি কিন্তু নাই। তাহলে আমি যদি আবারও উইন্ডো গিয়ে কন্ট্রোলে ক্লিক করি তাহলে অটোমেটিক কন্ট্রোল নামে অপশনটি চলে এসেছে। তারপরে যেটা হচ্ছে টুলস। টুলস হচ্ছে যেমন এখানে চেকবক্স দেওয়া আছে, অর্থাৎ দেখা যাচ্ছে আমি যদি চেকবক্সটি উঠিয়ে দিই তাহলে দেখবেন বাম সাইডে যে টুলস ছিল অর্থাৎ যন্ত্রপাতি ছিল ওইগুলো হারিয়ে গেলো, হাইড হয়ে গেল। তাহলে আবার নিয়ে আসতে গেলে কি করতে হবে, আবার টুলসে গিয়ে হবে। টুলসে গিয়ে পর ডিফল্টে ক্লিক করতে হবে। অনেক সময় আপনার সরাসরি টুলসে ক্লিক করলেও চলে আসে, অটোমেটিক দেখুন চলে এসেছে। তারপর এখানে তারপরে যেগুলো বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে কালার্স। আপনি যখন কোনো ডিজাইন করবেন তখন অবশ্যই আপনার প্রয়োজনীয় টুলবারগুলো সবসময় হাতের নাগালে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার ডিজাইন তৈরি করার ক্ষেত্রে সুবিধা এবং দ্রুত কাজ করা যাবে। তাহলে এখান থেকে আমি কালার সিলেক্ট করি। তারপর হচ্ছে আপনি যদি প্রয়োজন হয় লেয়ারটা সিলেক্ট করতে পারেন। তো এভাবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বিভিন্ন টুলবারস গুলো আপনি নিয়ে আসতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি অনেক সময় দেখা যায় যে টুলবারস গুলো যদি কোনো কারণবশত ডিলিট হয়ে যায় বা কাজ না করে, তাহলে এখানে বাম সাইডে একটি অপশন দেখতে পাবেন, ডান সাইডে একটি অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে ইসেনশিয়াল। এখানে অনেকগুলো অপশন আছে, যে অটোমেশন, ইসেনশিয়াল, ইসেনশিয়াল ক্লাসিক, লেআউট, প্রিন্টিং, প্রিন্টিং অ্যান্ড প্রুফিং, অনেকগুলো অপশন আছে। তো আপনি এখানে ইসেনশিয়ালে ক্লিক করবেন। ইসেনশিয়ালে ক্লিক করলেই আপনার যতগুলো টুলবার আছে আবারও রিসেট হয়ে পূর্বের অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ নতুনভাবে চলে আসবে। তো এই ছিল আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের উইন্ডোজ পরিচিতি। তো আজকের মতো এটুকুই। আগামী ক্লাসে আপনাদের নতুন একটি মেনু বার নিয়ে আলোচনা করব। সকলে ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিং সেন্টারে থাকার জন্য ধন্যবাদ।